2026-এ কি মুসলিম ভোট ব্যাংক এই রাজ্যে বজায় থাকবে শাসক দলের? কি মতামত দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা? এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অনির্বাণ দা, হাউতে স্বাগত। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, হুমায়ুন কবির, যিনি বিতর্কিত মন্তব্য হামেশাই করে থাকেন, তিনি বলছেন যে তিনি একটা সার্ভে রিপোর্ট করছেন মুসলিমদের কতটা উন্নতি হলো এই রাজ্যে। এর আগে মুখ্যমন্ত্রী নানান মন্তব্য করবে, আসবো সেই বিষয়ে, আপনি কি বলবেন? দেখুন, ব্যক্তিগতভাবে একজন কি সার্ভে করবেন কি করবেন না তার সার্বিক রাজনীতিতে খুব একটা গুরুত্ব আছে বলে মনে করি না। তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির, তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বা তাকে বাদ দিয়ে যদি কোনো সার্ভে করে কিছু প্রমাণ করতে চান, তাতে কিছু প্রমাণ হবে বলে আমি অন্তত মনে করছি না। দলীয় স্তরে যা সার্ভে হওয়ার, তার যা কাজ, সেটা দল তার মতো করে করবে, তিনি তাতে অংশ নিতে পারেন, কিন্তু ইন্ডিভিজুয়াল হিসেবে তিনি কি করলেন তাতে খুব কিছু যাবে আসবে বলে মনে করি না। কারণ আমরা কিছুদিন আগে মুর্শিদাবাদের মতো জায়গায় এরকম ঘটনা দেখলাম। সুতরাং আপনি কি মনে করছেন 2026-এ এই যে একটা সংখ্যালঘু ভোট ব্যাংক, কারণ আমরা মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছি বিধানসভায় দাঁড়িয়ে যে সংখ্যালঘু যদি রাস্তায় নামেন বিরোধী দলকে বলতে যে আপনারা কি ঠেকিয়ে রাখতে পারবেন, তো কি মনে হচ্ছে এই যে ভোট ব্যাংক তাতে কতটা প্রভাব পড়বে? না, সেই মন্তব্যের প্রেক্ষিত সম্পূর্ণ আলাদা ছিল। সেখানে আমরা শুনেছিলাম শুভেন্দু অধিকারী লাগাতার যেভাবে মুসলমান সমাজকে কদর্যভাবে আক্রমণ করে যাচ্ছিলেন, সেই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর মন্তব্য ছিল। কিন্তু সার্বিকভাবে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, তৃণমূল কংগ্রেসের কোনো নির্দিষ্ট ধর্মের ভোট ব্যাংক নেই। কেন এই কথাটা বলছি? আমাদের রাজ্যে মূলত মালদা এবং মুর্শিদাবাদ, এই দুই জেলায় সংখ্যালঘু মানুষজন বা মুসলমান মানুষজনের জনসংখ্যা শতাংশের নিরিখে সবচেয়ে বেশি। এই দুই জেলায় কিন্তু তৃণমূল কংগ্রেস দীর্ঘ বহু বছর তারা খুব একটা রাজনৈতিক সাফল্য বা নির্বাচনী সাফল্য তারা কিন্তু পায়নি। আমরা 2021-এ গিয়ে দেখলাম প্রথম যে মুর্শিদাবাদ বা মালদায় তারা একাধিক বিধানসভা আসন তারা জিততে পারলেন। তার আগে পর্যন্ত প্রায় সব সময় হেরেছেন, মানে সেখানে কংগ্রেস জিতেছে। এমনকি 2024-এর লোকসভা নির্বাচনেও মালদার দুটো আসনে একটা বিজেপি জিতেছে, একটা কংগ্রেস জিতেছে। অর্থাৎ মুসলমান সমাজ সবাই 30% ভোট ব্যাংক বলে যে কথাটা খুব চালু রয়েছে, এইটা সম্পূর্ণ সত্যি নয়, এটা ভুল। তৃণমূল কংগ্রেসের আমার ধারণা বা আমি যেটুকু আমি বুঝেছি, তার বিভিন্ন ধর্মের মানুষজনই তাকে ভোট দেন, কোনো নির্দিষ্ট একটি ধর্মের মানুষ তাকে ভোট দেন না। সেই জায়গা থেকে ভোট ব্যাংক বলতে এই শব্দটা আমার আপত্তি আছে। এবং সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী যেভাবে মানে এই সমাজের, এই সংখ্যালঘু সমাজের পড়াশোনার ক্ষেত্রে উন্নতি হওয়ার কথা ছিল, সে রিপোর্টে বলছে যে সেই রকম ভাবে হয়নি। আপনি কি একমত হবেন? দেখুন, সাচার কমিটির রিপোর্ট যে সময় বেরিয়েছিল, নিশ্চিতভাবে তার কিছু বাস্তবতা ছিল, এ নিয়ে অস্বীকার করার জায়গা নেই। তার পরবর্তীতে রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন প্রকল্প হোক বা তার বিভিন্ন প্রচেষ্টা হোক, এবং সামাজিকভাবেও বহু প্রচেষ্টার কারণে মুসলমান সমাজের মধ্যেও শিক্ষার প্রসার আগের তুলনায় অনেক বেড়েছে। আমরা আল আমিন মিশনের নাম হয়তো অনেকে শুনেছি। সেখানে প্রথম দিকে, এখানে যে শুধু মুসলমান ছেলেমেয়েরা পড়ে তা নয়, কিন্তু প্রথম দিকে মূলত সংখ্যালঘু বাড়ির ছেলেমেয়েরা পড়তেন, তারা ভীষণভাবে সফল হচ্ছেন। আলিয়া বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি, সেখানে যে শুধুমাত্র মুসলমান ছেলেমেয়েরা পড়েন তা নয়, কিন্তু হয়তো তাদের সংখ্যা বেশি, বহুমাত্রায় আগের থেকে তারা অনেক বেশি মূলধারার পড়াশোনা বলতে আমরা যেটা বুঝি, সেই শিক্ষা ব্যবস্থায় তারা অংশগ্রহণ করছেন। বিভিন্ন চাকরি, যদি সরকারি চাকরি বলেন, বেসরকারি পদ বলেন, বিভিন্ন জায়গায় তারা ধীরে ধীরে উঠে আসছেন। আগামী দিনে এই সংখ্যাটা আরও বাড়বে বলে আমার আশা। অর্থাৎ সাচার কমিটির রিপোর্ট যে সময় তৈরি হয়েছিল তার থেকে বাস্তবতা আজকে অনেকটাই আলাদা। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে পরিযায়ী শ্রমিকের কথা যখন উঠে আসছে, সেখানে সংখ্যালঘুরাই বেশি পরিযায়ী শ্রমিক, এরকম একটা তো রিপোর্ট আসছে। দেখুন, সংখ্যালঘুরা মূলত মালদা মুর্শিদাবাদ থেকে অনেকে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যান, এটা যেমন ঠিক, আবার শুধু যে মুসলমান মানুষই যান সেটা কিন্তু নয়। আর পরিযায়ী শ্রমিকের কথা যদি বলেন, পশ্চিমবঙ্গ থেকে যত মানুষ বাইরে কাজের জন্য যান তার থেকে বহুগুণ বেশি পশ্চিমবঙ্গে আসেন, এবং সেটা আসেন হয়তো উত্তরপ্রদেশ, বিহার, বিভিন্ন ঝাড়খণ্ড, বিভিন্ন রাজ্য থেকে। সে আসতেই পারেন কাজের জন্য, কেউ আসতে পারেন, যেতে পারেন। এবার এই শ্রমের প্রশ্নে আমাদের এখানে চাকরি হোক, কাজের ব্যবস্থা হোক, সেটাও ওভার টাইম আমার ধারণা এই যে শ্রমিকরা বাইরে যাচ্ছেন তাদের যাওয়াটাও ধীরে ধীরে কমে আসবে। এবং আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে বিভিন্ন রাজ্যের শ্রমিকের যে ভার পশ্চিমবঙ্গকে নিতে হচ্ছে, সেটা যাতে লাঘব করা যায় সেটা সেই রাজ্য সরকারগুলি দেখুক। উত্তরপ্রদেশে তো বহুদিন ধরে ডবল ইঞ্জিন সরকার চলছে, তাহলে সেখান থেকে এত মানুষ পশ্চিমবঙ্গে আসতে হচ্ছে কেন কাজের জন্য? বিহারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তারা যদি নিজেদের রাজ্যে কাজের ব্যবস্থা করতে পারতেন তাহলে তাদের মানুষদের আসতে হতো না, সেখানে আমাদের মানুষজন কাজ করতে পারতেন। অর্থাৎ গোটা সমস্যাটা শুধু রাজ্যকেন্দ্রিক নয়, রাজ্য সরকার তার মতো কাজ করছেন, অন্য রাজ্য যারা সরকার তারাও তাদের মতো কাজ করুন, তাহলে প্রত্যেকে নিজের রাজ্যে কাজটা করতে পারবেন। কারণ আমরা কোথাও গিয়ে এই যে ওয়াক অফ বিল নিয়ে যখন তারা রাস্তায় নেমেছিল, তরুণ প্রজন্মের সঙ্গে কথা বলতে গিয়ে বুঝেছিলাম যে কোথাও গিয়ে এই বিল সম্পর্কে তাদের ধারণা স্পষ্ট নয়। তাহলে কি মানে এই যে কেন্দ্রে রাজ্যে যে ঘটনাগুলো ঘটছে,
তরুণ প্রজন্ম কোথাও গিয়ে কি সেটা নিয়ে ওয়াকিবহাল নয়, পিছিয়ে আছে? মানে কারণ যেহেতু তরুণ প্রজন্ম মানে ভোট দেওয়ার ক্ষেত্রে একদম অগ্রণী ভূমিকা পালন করে, সেই হিসেবে আমি আপনাকে জিজ্ঞাসা। দেখুন, ওয়াকআউট আইনের বদল যেটা করা হয়েছে সেটা নিয়ে কেউ কোনো রকম সচেতন নয়, সে এমনি এমনি রাস্তায় নেমে পড়েছেন, এটা আমি মানতে পারলাম না। হতে পারে তার ফাইনাল ডিটেলসগুলো অনেকে জানেন না, এবার একটা মিছিল হচ্ছে 10,000 লোক, সবাই একই রকমভাবে জানবেন সেটা নাও হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে সার্বিকভাবে তারা বিষয়টি নিয়ে জানেন না। সচেতনতার কথা যদি বলেন, যারা আন্দোলন করেন বা যারা বিক্ষোভ মিছিল ইত্যাদি করছেন বা যারা এমনকি ভোটও দিতে যাচ্ছেন, তারা আমি মনে করি আপনি যদি গড় ধরেন, অ্যাভারেজ ধরেন, তারা মূলত তারা সচেতন। কিছু মানুষ থাকতে পারেন তাদের হয়তো অতটা সচেতনতা নেই, কিন্তু গড় যদি ধরা হয় অবশ্যই সচেতনভাবেই মানুষ ভোট দেন। 2026-এ তাহলে এই যে মালদা মুর্শিদাবাদে যে ধরনের ঘটনা ঘটেছে, তাতে ভোটে কতটা প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন? দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে মালদা মুর্শিদাবাদের যে ঘটনা, তার প্রভাব অনেকে মনে করতে পারেন যে হয়তো তৃণমূল কংগ্রেসের বিপক্ষে যাবে, কিন্তু এখনো 1 বছর সময় রয়েছে। সেখানে আমরা দেখেছি যে প্রশাসনের তরফ থেকে 300 জনের বেশি গ্রেফতার করা হোক, পরবর্তী কারো পদক্ষেপ হিসেবে কনফিডেন্স বিল্ডিং হোক, এগুলি করা হচ্ছে। এই সময় জুড়ে 1 বছরের কাছাকাছি সময় জুড়ে এই পদক্ষেপ যদি পরপর চলতে থাকে, সদর্থক পদক্ষেপ নেওয়া হতে থাকলে খুব নেগেটিভ এফেক্ট পড়বে বলে আমার মনে হয় না। কারণ আমরা কথা বলতে গিয়ে যেটা বুঝেছি, মুখ্যমন্ত্রীকে নিয়ে কিছু কথা বলতে গিয়ে বা ত্রাণ শিবিরে গিয়ে কথা বলতে গিয়ে একেবারে মুখ্যমন্ত্রীর বিপরীতে তারা কথা বলছে, বা মুখ্যমন্ত্রীর নাম শুনলেই তারা রেগে যাচ্ছে। কোথাও গিয়ে একটা মানে স্ট্রং রাজনৈতিক উস্কানি আছে বলে মনে সে 100 বার আছে। দেখুন, ওখানে যে ঘটনা ঘটেছে, স্পন্টেনিয়াসলি হঠাৎ দুই পক্ষকে মারতে বেরিয়ে পড়েছিল, এটা একেবারেই ঘটেনি। তদন্ত চলছে। আমরা এমনকি ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট, যেটা নিরপেক্ষ একটি সংস্থা, তারা না 5টা মানবাধিকার সংগঠন মিলে যেটা বানিয়েছিল, তারা সেখানে রাজ্য প্রশাসনকেও কাঠগড়ায় তুলেছে। তারা কিন্তু রাজ্য প্রশাসনের হয়ে কোনো কাজ করতে চায়নি, কিন্তু তারা সেখানে স্পষ্টভাবে রাজনৈতিক উস্কানির কথা এবং বিএসএফ এর ভূমিকার কথা, বা বিএসএফ এর পোশাক পরে যারা এসেছিলেন তারা বিএসএফ এর লোক নাকি অন্য কেউ সেটা অন্য প্রসঙ্গ, তাদের ভূমিকার কথা উল্লেখ করেছেন। অর্থাৎ ঘটনাটা কিন্তু ঘটানো হয়েছিল স্পন্টেনিয়াসলি, একই জায়গায় যে মানুষজন পাশাপাশি থেকে এসেছেন এত বছর ধরে, তারা হঠাৎ মারতে চলে গেলেন। ব্যাপারটা এত সহজ নয়। এটা আশা করি সেখানকার মানুষ ধীরে ধীরে বুঝতেও পারবেন, তাদের এই ক্ষোভ প্রশমিতও হবে, এবং সত্যি সত্যি যারা এই পারপেট্রেটার্স, যারা এই কাজটা করেছে, তাদের বিরুদ্ধে মানুষ তাদের মতামত জানাবেন।